আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে ফ্রি হ্যান্ড রাইটিং অ্যান্ড স্পিকিং এর ডে 4 নিয়ে উপস্থিত হয়েছি। এর আগে আরও 3টি ভিডিও আমি এই সম্পর্কে আলোচনা করেছিলাম। তোমরা যারা ভিডিওগুলো মিস করেছো অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা আগে ডে 1, 2, 3 এটা আগে দেখে নিবে, তাহলে তোমাদের ডে 4 এর ভিডিওটা বুঝতে অনেক সহজ হবে। এছাড়াও বলেছিলাম যে মাত্র 10 দিনে অর্থাৎ 10 থেকে 12টা ভিডিওর মাধ্যমে দেখো ফ্রি হ্যান্ড রাইটিং বলো বা স্পিকিং বলো, এটা বলতে গেলে যেমন বাক্য তৈরিটা আগে শেখা দরকার। তুমি যে কোনো ধরনের বাক্য তৈরি তোমাদেরকে শেখানো হবে মাত্র 10 থেকে 12টা ক্লাসে অনলি। তো এই 10 থেকে 12টা ক্লাস যদি তোমরা ভালোভাবে দেখো, খুব বড় না, ছোট ছোট ভিডিও, যদি একটু মনোযোগ দিয়ে তোমরা দেখো, তাহলে আশা করি তোমাদের ইংলিশের প্রতি যে ধারণাটা এটা পরিবর্তন হয়ে যাবে। তো তোমরা দেখো, আজকে আমরা শিখবো অক্সিলারি ভার্বযুক্ত বাক্য তৈরি করা। তো এই ভিডিওতে যে বিষয়টা থাকছে সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব কি সেটা তুমি জানতে পারবে, অক্সিলারি ভার্ব দ্বারা কখন বাক্য তৈরি করতে হয় এবং অক্সিলারি ভার্ব দ্বারা কিভাবে বাক্য তৈরি করতে হয়, এই সবগুলা বিষয় আজকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। প্রথমে দেখি অক্সিলারি ভার্ব কি। অক্সিলারি ভার্ব হচ্ছে, দেখো, নির্দিষ্ট কয়েকটা ভার্ব অক্সিলারি। তোমরা জানো একটা হচ্ছে মডেল অক্সিলারি আর একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি। তো আমি এখানে একবারেই লিখছি এম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড। এছাড়া আছে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট। এই যে ভার্বগুলো রয়েছে এই ভার্বগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হয়। তবে অবশ্যই মনে রাখবে এরা তখনই অক্সিলারি ভার্ব হবে যখন এরপরে তোমরা আরেকটা ভার্ব পাবে, অর্থাৎ যদি আরেকটা ভার্ব না পাও তাহলে এরা নিজেরাই প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার হয়। তাহলে এই ভার্বগুলাই শুধুমাত্র অক্সিলারি ভার্ব হতে পারে। এছাড়া ডু, ডাজ, ডিড এই তিনটাও অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হতে পারে। আগেই বলছি অক্সিলারি ভার্ব তখনই অক্সিলারি ভার্ব হবে যদি বাক্যে আরেকটা প্রিন্সিপাল ভার্ব থাকে। এগুলা তখন, অর্থাৎ বাক্যে 2টা ভার্ব থাকলে এই ভার্বগুলা তখন অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হয়। তো আজকে আমরা শিখবো এম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড এইগুলা দিয়ে কখন বাক্য তৈরি করতে হয়। এরপরে মডেল ভার্বের ব্যবহারটা আমরা আরেকটা ভিডিওতে দেখব। তা আসো আমরা একটু ব্যবহারটা দেখে নিই। যখন সাবজেক্টের সাথে বা বিভিন্ন নাউন বা প্রোনাউনের সাথে অক্সিলারি ভার্বের ব্যবহারটা কেমন, আমি আশা করি তোমরা সবাই এই বিষয়টা জানো। তারপরেও যারা জানো না তারা অবশ্যই সবটা একটু সুন্দর করে দেখে নাও। সাবজেক্টের উপরে নির্ভর করেই ভার্ব ব্যবহার করতে হয় সবসময়ই বাক্যে, যে কারণে সাবজেক্ট যেমন আই এর সাথে এম, ইজ, আর এর ভিতরে বসে এম, ওয়াজ, আর এর ভিতরে সাথে বসে ওয়াজ, হ্যাভ, হ্যাজ এর ভিতরে বসে হ্যাজ, ডু, ডাজ এর ভিতরে বসে ডু। দেখো পাস্ট ফর্ম ডিড এটা সব জায়গায় ব্যবহার হয়, হ্যাড এটা সবার সাথে ব্যবহার হয়। তো এইগুলা তোমাদেরকে একটু ভালোভাবে জেনে নিতে হবে। যেমন উই, ইউ, দে বা যে কোনো ধরনের প্লুরাল নাউন যদি কখনো সাবজেক্টে আসে তখন এম, ইজ, আর এর ভিতরে আর ব্যবহার করতে হয়, ওয়াজ, ওয়ার এর ভিতরে ওয়ার ব্যবহার করতে হয়, হ্যাভ, হ্যাজ এর ভিতরে হ্যাভ, ডু, ডাজ এর ভিতরে ডু। আর যদি সাবজেক্টে কোনো সিঙ্গুলার থাকে, অর্থাৎ হি হতে পারে, শি হতে পারে, ইট হতে পারে, অথবা সিঙ্গুলার কোনো নাম, কোনো ব্যক্তির নাম বা কোনো সিঙ্গুলার নাম যদি থাকে তাহলে এম, ইজ, আর এর ভিতরে ইজ ব্যবহার করতে হয়, ওয়াজ, ওয়ার এর ভিতরে ওয়াজ, হ্যাভ, হ্যাজ এর ভিতরে হ্যাজ এবং ডু, ডাজ এর ভিতরে ডাজ। অর্থাৎ মূল যে ভার্ব অক্সিলারি ভার্ব বলো বা যে ভার্বে আসুক তার সাথে এস বা ই এর যোগ করতে হয়। তাহলে এটা ছিল অক্সিলারি ভার্বের ব্যবহার। এবার আসো আমরা দেখি এটা দ্বারা কিভাবে বাক্য তৈরি করতে হয় এবং কখন বাক্য তৈরি করতে হয়। প্রথমত বাংলা বাক্যের শেষে ক্রিয়া না থাকলে তোমাদেরকে অক্সিলারি ভার্ব নিয়ে এসে বাক্য তৈরি করতে হবে। তোমরা জানো ইংলিশে ভার্ব ছাড়া কোনো বাক্য হয় না, কিন্তু বাংলা বাক্যে এমন অনেক বাক্য আছে যে বাক্যর শেষে ক্রিয়া থাকে না, আর যখনই ক্রিয়া থাকবে না তখনই অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে। যেমন উদাহরণ দেখো, এটা হচ্ছে অ্যাসার্টিভের ক্ষেত্রে এর গঠনটা হবে সাবজেক্টের পরে এম, ইজ, আর এর প্লাস কমপ্লিমেন্ট। যেমন দেখো অঙ্কটি কঠিন, তাহলে এখানে কোনো ক্রিয়া কাজ আছে, কঠিন তো কোনো কাজ না, তাহলে কি হবে, প্রথমে সাবজেক্ট অঙ্কটি দ্য ম্যাথ, এরপর অবশ্যই তোমাদেরকে একটা অক্সিলারি ভার্ব নিয়ে আসতেই হবে। যেহেতু এটা প্রেজেন্টে আছে আমরা বলতে পারছি কি ইজ, তাহলে দ্য ম্যাথ ইজ সিঙ্গুলার থাকার কারণে, আর কঠিনের ইংলিশ হচ্ছে হার্ড, তাহলে অঙ্কটি কঠিন এর ইংলিশ কি হচ্ছে দ্য ম্যাথ ইজ হার্ড। পদ্মা একটি বড় নদী, তাহলে দেখো বাংলা বাক্যের শেষে ক্রিয়া থাকে, তাহলে নদী এটা তো আর কোনো কাজ না, তাহলে আমরা বলতে পারি পদ্মা, অবশ্যই যেহেতু একটা সিঙ্গুলার নাম সে কারণে ব্যবহার করছি ইজ, পদ্মা ইজ, তারপরে কি একটি বড় নদী, একটি বড় নদী। এগুলাই ফ্রেজ তোমাদের যেটা হচ্ছে ডে 1, 2 ভালোভাবে শেখানো হয়েছে, তোমরা অবশ্যই ভিডিওটা আগে দেখে নিবা। তাহলে একটি বড় নদী একসাথে অর্থ করতে হবে এ বিগ রিভার, তাহলে পদ্মা ইজ এ বিগ রিভার। বাংলাদেশিরা সাহসী, দেখো
তাহলে সাহসী তো কোনো কাজ না, আমরা কি বলবো বাংলাদেশি। তাহলে দেখো বাংলাদেশিরা একজনকে বোঝাচ্ছে না অনেককে বোঝাচ্ছে, অনেককে বোঝাচ্ছে, তার মানে এটা প্লুরাল। আমরা এখানে আর ইজ ব্যবহার করতে পারবো না, আর ব্যবহার করতে হবে। বাংলাদেশিস আর ব্রেভ, ব্রেভ মানে হচ্ছে সাহসী, বাংলাদেশিরা সাহসী, বাংলাদেশিস আর ব্রেভ। তিনি একজন সম্মানী লোক, তাহলে এই যে সম্মানী লোক এটা তো আর কোনো কাজ না। আগে বলছি বাংলা বাক্যের শেষে যখন ক্রিয়া থাকবে না তখন অক্সিলারি ভার্ব আসবে। তাহলে সাহসীটা কে? তিনি। আমরা হিটাকে সাবজেক্টে ব্যবহার করছি, হি এর সাথে ইজ বসে, হি ইজ। এখন একজন সম্মানী লোক, এটা দেখো একটা ফ্রেজ, একজন সম্মানী লোক, এটা একসাথে অর্থ করতে হবে অ্যান অনারেবল ম্যান। অ্যান অনারেবল ম্যান মানে একজন সম্মানী লোক। গরু উপকারী জন্তু, তাহলে গরু কাউস। দেখো কাউস যেহেতু আমরা এখানে প্লুরাল ব্যবহার করলাম, যদি কাউ ব্যবহার করতাম তাহলে ইজ ব্যবহার করতাম। কাউস প্লুরাল, সে কারণে কি ব্যবহার করতে হবে? আর। কাউস আর উপকারী জন্তু একসাথে বেনিফিশিয়াল এলিমেন্টস। রানা অঙ্কে দুর্বল, তাহলে দুর্বল তো কোনো কাজ না, তাই না? কোনো কাজ করা বোঝাচ্ছে না। তাহলে রানা অঙ্কে দুর্বলটা কে? রানা। রানাটাকে সাবজেক্টে ব্যবহার করা হয়েছে, আর যেহেতু রানা সিঙ্গুলার ইজ ব্যবহার করা হচ্ছে। এরপরে অঙ্কে দুর্বলের ইংলিশ কি? উইক ইন ম্যাথ, উইক ইন ম্যাথ। মৌমাছি ক্ষুদ্র পোকা, বিস আর টিনি ইনসেক্টস। তাহলে তোমরা বলো তো জুয়েল একজন সৎ বালক, এর ইংলিশ কি হবে? এটি একটি একমুখী রাস্তা, এর ইংলিশ কি হবে? অবশ্যই এই দুইটা তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা যে এই দুইটার ইংলিশ কি হবে, তোমরা কেমন বুঝেছো সেটা দেখার জন্য। এরপরে দেখি অতীতকালে যদি বোঝাই, এই সবগুলাই কিন্তু বর্তমান বুঝিয়েছে। অতীতকালে বোঝালে তখন ওয়াজ অথবা ওয়ার বসে, এম ইজ আর ব্যবহার করা যাবে না। তাহলে আমি খুব অসুস্থ ছিলাম, ছিলাম মানে কি? দেখো অতীতকালে বোঝালে ছিল বা ছিলাম, ছিলে এই ধরনের অর্থ থাকে। আমি খুব অসুস্থ ছিলাম মানে অতীতে, এটা হয়ে গেছে, এখন আর নেই। আমি খুব অসুস্থ ছিলাম, তাহলে আমি এখানে আর কি এম ইজ আর বসবে না, এবার বসবে ওয়াজ আর। তাহলে আই ওয়াজ খুব অসুস্থ, ভেরি ইল, আই ওয়াজ ভেরি ইল। আমার বাবা একজন কৃষক ছিল, তার মানে এখন আর কি নেই। তাহলে মাই ফাদার, আমার বাবা, ওয়াজ এ ফার্মার। সমস্যাটি অনেক বড় ছিল, দ্য প্রবলেম ওয়াজ টু বিগ। তুমি আমার স্বপ্ন ছিলে, ইউ আর মাই ড্রিম, ইউ ওয়ার মাই ড্রিম। তুমি ছিলে, ইউ ওয়ার মাই ড্রিম মানে আমার স্বপ্ন, তুমি ছিলে আমার স্বপ্ন। আমি ব্যস্ত ছিলাম, তাহলে আমি ছিলাম, আই ওয়াজ। ব্যস্তর ইংলিশ কি? বিজি। আমি ব্যস্ত ছিলাম, আই ওয়াজ বিজি। সে অনেক বুদ্ধিমান ছিল, তাহলে সে ছিল, হি ওয়াজ কি ছিল? অনেক বুদ্ধিমান, ভেরি ইন্টেলিজেন্ট। তুমি অনেক পাগল ছিলে, ইউ ওয়ার। দেখো তুমি ইউ এর সাথে কি বসে? ওয়ার বসে, তাহলে ইউ ওয়ার অনেক পাগল, সো ক্রেজি, ইউ ওয়ার সো ক্রেজি। তাহলে তোমরা বলো তো ছোটবেলায় আমি অনেক সুন্দর ছিলাম, এর ইংলিশ কি হবে? অথবা আমাদের গ্রামের মানুষেরা খুবই পরিশ্রমী ছিল, এর ইংলিশ কি হবে? অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। এরপরে আমরা দেখব যে নেগেটিভ যদি হয়, নেগেটিভ মানে কি? না বোধক কোনো বাক্য যদি হয় এই ক্ষেত্রে, তাহলে এম ইজ আর ওয়াজ এর সাথে নট যুক্ত হবে। কিছু উদাহরণ দেখি। আমি খুশি না, তাহলে খুশি তো কোনো কাজ না, তাই না? তাহলে কেমন হবে? আই এম নট, এটা তো অতীত বোঝাচ্ছে না, যেহেতু প্রেজেন্ট বোঝাচ্ছে। তাহলে আই এম নট হ্যাপি, আমি খুশি না, আই এম নট হ্যাপি, আমি খুশি না। কাজটি মোটেই সহজ ছিল না, দ্য টাস্ক ওয়াজ নট। যেহেতু ছিল না, অতীতে বোঝাচ্ছে, ওয়াজ এর আসবে। দ্য টাস্ক মানে কাজটি, ওয়াজ নট ইজি অ্যাট অল, মোটেই, অ্যাট অল মানে মোটেই। তাহলে দ্য টাস্ক ওয়াজ নট ইজি অ্যাট অল, কাজটি মোটেই সহজ ছিল না। তুমি আমার বন্ধু ছিলে না, ইউ ওয়ার নট, ইউ ওয়ার নট, তুমি ছিলে না মাই ফ্রেন্ড। তাহলে এই যে এম ইজ আর ওয়াজ এর সাথে নট যুক্ত হবে, ইউ ওয়ার নট মাই ফ্রেন্ড। আমি ভালো ছাত্র ছিলাম না, তাহলে আমি ছিলাম না, আই ওয়াজ নট ভালো ছাত্র, একজন ভালো ছাত্র, এ গুড স্টুডেন্ট, আই ওয়াজ নট এ গুড স্টুডেন্ট। আমাদের গ্রামের ছেলেরা অনেক শিক্ষিত না, তাহলে দ্য বয়েজ ইন আওয়ার ভিলেজ অথবা অফ আওয়ার ভিলেজ বলতে পারো। দ্য বয়েজ ইন আওয়ার ভিলেজ আর নট ভেরি এডুকেটেড, আর নট ভেরি এডুকেটেড। তাহলে আমাদের গ্রামের ছেলেরা, এর ইংলিশ হচ্ছে কি? দ্য বয়েজ ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের ছেলেরা। যেহেতু ছিল না বা না আছে, সে কারণে আমরা শুধু আর ব্যবহার না করে আর এর সাথে নট ব্যবহার করছি। আর নট এর কি আছে? অনেক শিক্ষিত, তাহলে ভেরি এডুকেটেড। দ্য বয়েজ ইন আওয়ার ভিলেজ আর নট ভেরি এডুকেটেড। লোকটি সৎ নয়, দ্য ম্যান মানে লোকটি, দ্য ম্যান যেহেতু নয় বলা হচ্ছে, তাহলে এবার নেগেটিভ হবে, নট ইজ নট
দ্য ম্যান ইজ নট সৎ, সতের ইংলিশ কি অনেস্ট, লোকটি সৎ নয়, দ্য ম্যান ইজ নট অনেস্ট। অতিরিক্ত ঘুম স্বাস্থ্যের জন্য ভালো নয়, তাহলে অতিরিক্ত ঘুম এইটুকু হচ্ছে সাবজেক্ট, যার ইংলিশ হচ্ছে এক্সেসিভ স্লিপ। এক্সেসিভ মানে অতিরিক্ত, স্লিপ মানে ঘুম, তাহলে এক্সেসিভ স্লিপ অতিরিক্ত ঘুম, যেহেতু নয় আছে তাহলে আমরা কি ব্যবহার করব, ইজ নট গুড, ভালো নয়, ফর হেলথ স্বাস্থ্যের জন্য, ফর হেলথ স্বাস্থ্যের জন্য। অবশ্যই অংশগুলা ভেঙে ভেঙে তোমরা অনুবাদ করবা। চিন্তা করা ভালো অভ্যাস নয়, চিন্তা করা এর ইংলিশ কি থিঙ্কিং, তাহলে যেহেতু নয় আছে আমরা কি ব্যবহার করব, ইজ নট, এরপরে বাকি আছে কোনটা, ভালো অভ্যাস, এ গুড হ্যাবিট, থিঙ্কিং ইজ নট এ গুড হ্যাবিট। এই বাক্যগুলা অর্থাৎ এম ইজ আর যুক্ত এই বাক্যগুলাকে যদি তোমরা এগুলা দ্বারা যদি কাউকে প্রশ্ন করতে চাও অর্থাৎ ইন্টারোগেটিভ করতে চাও, তাহলে তোমাদেরকে অবশ্যই এম ইজ আর, ওয়াজ ওয়ার এগুলাকে বাক্যের প্রথমে নিয়ে আসতে হবে। যেমন কিছু উদাহরণ দেখো, অঙ্কটি কি কঠিন, তোমাকে কেউ জিজ্ঞাসা করছে অঙ্কটি কি কঠিন, তোমরা তখন কি বলবা, ইজ দ্য ম্যাথ হার্ড। আমরা এর আগে বলছিলাম দ্য ম্যাথ ইজ হার্ড মানে অঙ্কটি কঠিন, আর যখন এটা দ্বারা তুমি প্রশ্ন করবা তখন ওই ইজটা দ্য ম্যাথের আগে বলতে হবে। ইজ দ্য ম্যাথ হার্ড, অঙ্কটি কি কঠিন। তুমি কি পাগল, আর ইউ ক্রেজি, অথবা আর ইউ ম্যাড, তুমি কি পাগল। যদি তুমি সিম্পলি বলতে যে তুমি পাগল তাহলে কি বলতাম আমরা, ইউ আর ক্রেজি। কিন্তু যখন তুমি জিজ্ঞাসা করছো তুমি কি পাগল, তখন কেমন হবে, আর ইউ ক্রেজি। সে কি অসুস্থ ছিল, তুমি যদি বলতে যে সে অসুস্থ ছিল তাহলে কেমন হতো, হি ওয়াজ সিক। কিন্তু যখন তুমি প্রশ্ন করবা তখন কেমন হবে, ওয়াজটা আগে বসবে, ওয়াজ হি সিক, ওয়াজ হি সিক। তুমি কি এখন ব্যস্ত, আর ইউ বিজি নাও, আর ইউ বিজি নাও। প্রশ্নটি কি কঠিন ছিল, ওয়াজ দ্য কোয়েশ্চেন ডিফিকাল্ট, ওয়াজ দ্য কোয়েশ্চেন ডিফিকাল্ট। ছেলেটি কি সুস্থ ছিল, ছেলেটি কি সুস্থ ছিল। যখনই তুমি প্রশ্ন করছো অবশ্যই তখন কি ওই বি ভার্বটা বা অক্সিলারি ভার্বটা আগে ব্যবহার করতে হবে। ওয়াজ দ্য বয় হেলদি, ওয়াজ দ্য বয় হেলদি। ঘড়িটি কি তোমার, ইজ দ্য ওয়াচ, দেখো ঘড়িটি তোমার এর ইংলিশ কি হতো, দ্য ওয়াচ ইজ ইয়োর্স, দ্য ওয়াচ ইজ ইয়োর্স। তো যখন তুমি প্রশ্ন করবা তখন কি হবে, ইজটা আগে আসবে, ইজ দ্য ওয়াচ ইয়োর্স, ইজ দ্য ওয়াচ ইয়োর্স। তাহলে বন্ধুরা তোমাদের আবারও প্রতিটা ভিডিওর মতো আজকেও হোম টাস্ক হচ্ছে তোমরা অবশ্যই এই যে বাক্যগুলা শিখলে, প্রেজেন্টে পাস্টে থাকলে কিভাবে করতে হবে, প্রশ্ন করতে হবে কিভাবে, নাবোধক বাক্য কিভাবে করতে হবে, তোমরা 1-10টা নতুন বাক্য অবশ্যই তৈরি করবে এবং তৈরি করে সেটা ভিডিওর কমেন্টে জানিয়ে দেবে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সাথে থাকো, শিখতে থাকো সহজ ইংলিশের সাথে। আসসালামু আলাইকুম।